অবশেষে শেখ হাসিনার মাস্টার প্ল্যানে বিজয় সুনিশ্চিত হল আওয়ামী লীগের। এদিকে যুক্তরাষ্ট্র থেকে নন স্টপ ঘোষণা, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাহলে কি আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, নাকি সরাসরি ক্ষমতা গ্রহণ করবেন তিনি? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগের জন্য 5 আগস্টের পর থেকে প্রথম বিজয় হচ্ছে বড় ধরনের প্রথম সাফল্য এবং প্রথম বিজয়, এবং ইনশাল্লাহ আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় হবে। বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে। তারেক রহমান লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 7টি আসনে যাচাই বাছাই চলে, এর মধ্যে 16 জনের প্রার্থিতা বাতিল হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যাচ্ছি সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। বৃষ্টি, বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লন্ডনে এবং বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকায় এবং তার সম্পদের হিসাব সঠিকভাবে না দেওয়ায় মূলত তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ভোট কিন্তু পিছিয়ে যাবে, খেলা কিন্তু আসলেই জমে উঠেছে। ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা কারো কাছে ক্ষমা চাইবেন না, ক্ষমা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাইতে হবে। নতুন অন্তর্বর্তী সরকার আসবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে এবং দিয়ে ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে। Hindu houses killing Hindus, Buddhists, Christian minorities. So all these things that took place from July 15 to August 15, 2024. হাসিনার মন্ত্রীরা যেন ভারতকে মামাবাড়ি বানিয়ে ফেলেছেন। ঢাকায় নয়, দিল্লিতে বসে এখন বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ সরকার আর প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ফরমান জারি হচ্ছে। হাসিনার শাসনামলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও তার ব্যতিক্রম নন। ক্ষমতা নেই, দায়িত্ব নেই, কিন্তু দিল্লির মাটিতে দাঁড়িয়ে এমন সব কথা বলছেন যেন বাংলাদেশ এখনও তার মন্ত্রণালয়ের ফাইলের মধ্যে আটকে আছে। দিল্লিতে দেয়া এক আজব সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ সতর্ক করেছেন, বাংলাদেশে নতুন সরকার এলে ভারতের বিপদ বাড়বে। উত্তর পূর্ব ভারত, চিকেন স্নেক সবই নাকি ঝুঁকিতে, এমন তথ্য উঠে এসেছে নিউজ 18-এর এক প্রতিবেদনে। প্রশ্ন উঠছে, এটা কি বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান নাকি ক্ষমতাচ্যুত এক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আতঙ্ক? হাসান মাহমুদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের নির্বাচন নয়, ভারতের নিরাপত্তায় যেন তার একমাত্র চিন্তা। বাংলাদেশ কোথায় দাঁড়াবে সে প্রশ্ন তার বক্তৃতায় প্রায় অনুপস্থিত। হাসান মাহমুদের এই বক্তব্য আসলে ফেসে উঠছে হাসিনা আমলের পররাষ্ট্রনীতির নগ্ন মানসিকতা, যেখানে দিল্লির সন্তুষ্টি ছিল কূটনীতির মূল মাপকাঠি। মোদির ভারত তখন ছিল অভিভাবক আর ঢাকার ক্ষমতাসীনরা ছিলেন অনুগত আত্মীয়। আজ সেই ক্ষমতা নেই, কিন্তু দিল্লির দরবারে হাজির হয়ে এখনও পুরনো স্ক্রিপ্টই আওড়াচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশে গণতন্ত্র নয়, ভারতের ভয় যেন মুখ্য বিষয়। ব্যাঙ্গের এখানেই শেষ নয়। একদিকে তিনি বলছেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব জনমতের প্রতিফলন নয়, অন্যদিকে আবার বলছেন গড়পেটা নির্বাচনে সরকার এলে ভারতের ভরসা রাখা যাবে না। নিউজ 18-এর প্রতিবেদনটিতে উঠে এসেছে এমন তথ্য। অর্থাৎ গণতন্ত্রের সার্টিফিকেটও দিচ্ছেন দিল্লি বসেই। হাসান মাহমুদের এই দ্বৈত বক্তব্যই প্রমাণ করে তিনি এখনো বুঝে উঠতে পারেননি তিনি কি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের অঘোষিত মুখপাত্র। সর্বশেষ মানবাধিকার রিপোর্ট নিয়ে ক্ষোভ ঝাড়তে গিয়ে হাসান মাহমুদ কার্যত পুরো দোষ চাপালেন ইউনূস সরকারের ঘাড়ে। রিপোর্ট পক্ষপাত দুষ্ট, আওয়ামী লীগের বক্তব্য নেই, এই অভিযোগ জানাতে আবারও ছুটে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিবের দপ্তরে। প্রশ্ন একটাই, যে সরকার এখন ক্ষমতায় নেই, যে মন্ত্রী এখন দায়িত্বে নেই, তিনি কোন অধিকারে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের হয়ে কথা বলছেন? নাকি হাসিনা মোদি যুগের সেই পুরনো অভ্যাস এখনো রয়ে গেছে, যেন ভারতই শেষ আশ্রয়, দিল্লি শেষ মঞ্চ? জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে, এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। বাংলাদেশে নির্বাচনের যখন আর 1 মাসও বাকি নাই, তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা কাটছে না, তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এই অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে এবং বিএনপির অনেকগুলো আসনে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জিতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্য কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সেই খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম। বিএনপি এতদিনে কেন মুখ খুললো বলুন তো? তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ থেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোসরফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও, আর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে। এমন একটা আপোসরফা বিএনপির সঙ্গে হয়েছিল, এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে, আমেরিকা আছে বিএনপির সাথে, সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে জাতীয় সরকারে নেবে, কিন্তু আপাতত বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে, যে তারাই বিজয়ী এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে, কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে, মানে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে। আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে, সাংগঠনিক দক্ষতায়, কৌশলে নির্বাচনে জেতার জন্য অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে। কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি 29শে ডিসেম্বর দিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে, তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে। এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার, বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন। এটা এক ধরনের অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে। না হলে বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরো শোরগোল তৈরি করবে, বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে। অন্যদিকে দেখেন, জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি, তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে 11 দলীয় সমঝোতা থেকে, তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্য তারা একটা আসনে প্রার্থী দেবে না। মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল
কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের সরকার, এই স্টেক হোল্ডারদের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে, সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম, যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে, এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি, কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে। এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয়, তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না? তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই পীর সাহেবের জন্য দেওয়া হবে না? তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে। বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে। বিএনপির ছাত্র দল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে, তার একটা বড় কারণ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না, কাজেই ছাত্র দল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে। তার কারণ যে এরই মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে, প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি। এখন সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে, মানে 20 জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয়, যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রদলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, তাহলে সিলেটে 22 জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে? তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে? বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে। তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী। এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে, বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির নেতা কর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে, তীব্র বিরোধিতা আছে, যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন 20 তারিখের পর থেকে শুরু হবে, তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে। তাহলে দেখেন, সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচারণা করছে, আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায়, অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে। তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে। কাজেই এই অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে। এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে। তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে? ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে, যাতে নির্বাচন বিলম্বিত হলেও ত্রুটিমুক্ত করা যায়। বুঝতে বাকি থাকে না তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর সমর্থন আছে সে কথাতেও। এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে, যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে দল ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা, নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে। সে দলকে জেতাতে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে, সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না, আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ যে সে নিষিদ্ধ করে, ইউনূস ক্ষমতা এসেছে কিভাবে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে? তা তো না। কিভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে। সে ক্ষমতা দখল করে,
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে? সে তো রীতিমতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ইনশাআল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না, আমি মানুষের পাশেই আছি। প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয়, যেটা অসহনীয়। যে আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো, আমি নিজেও তো সব হারিয়েছিলাম, বাবা মা ভাই সব। সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কাজ করেছি। কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। কাজে আমি জানি হারানোর কষ্ট, সেই জন্য তো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইউনূস। একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে। আজকে সেই মেজর জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি বড় বড় পদে যারা আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত? তারা পেত না। বাংলাদেশের নামটাও জাতির পিতার দেওয়া, আজকে সেই নাম মুছে ফেলা, তাকে অপমান করা, স্মৃতি জাদুঘর 32 নম্বর পুড়িয়ে ফেলা। আর আমাদের তো বাড়িঘর সব কিছু যা ছিল, আমার তো নিজের বাড়িঘর ছিল না, তাও সরকারি বাড়ি বা আমার ছেলে মেয়েদের বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে। ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িঘর লুট করেছে। এই লুট করা যারা, এটা কি খুব গর্বের বিষয়? এটা তো লুটেরা, ডাকাতি। তো ইউনূস তো মানুষকে ডাকাতি শেখালো, ডাকাতি করে ক্ষমতা আসলো। কাজে এই হত্যার বিচার একদিন হবেই। এবং আমরা বিনামূল্যে বই দিতাম, সেই বই সময় মতো সে দিচ্ছে না। বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায়? ইতিহাস বিকৃত করছে। আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস শেখাচ্ছে। একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিল, সেই জন্য তাদের পড়াশোনার জীবনটা শেষ করে দিল। ইউনূসের তো ওই বাবা মার কাছে, ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো। আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না কেন? ছেলেকে এত দক্ষ, এত কিছু। প্রত্যেকটা মানুষ আজকে ভয় জর্জরিত। মানুষের খাদ্যের অধিকার নাই, নারীর অধিকার কেড়ে নিয়েছে। প্রাইমারি স্কুলে সব থেকে অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে, তাও বন্ধ। 8000 ডিজিটাল সেন্টার, ওই 8000 ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত। আজকে বিদ্যুৎ নাই, প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম। কাজে আজকে কেন বিদ্যুৎ নাই? কেন আমার দেশের মানুষ অন্ধকারে? ইউনূসের কাছে এটা আমার প্রশ্ন। আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ, সেজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। আজকে গ্যাসের অভাব, এমনকি সিলিন্ডার গ্যাস যা 800-900 টাকা থেকে 1200 টাকা পেত, আজকে তা 2200-2300 টাকা, প্রায় 2000-2500 টাকা দিতে হচ্ছে। কেন গ্যাসের দাম বাড়লো? সেজন্য ইউনূসকে ওই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তো অপরাধটা কে করেছে? ওই 1400 মানুষের কথা যে বলেছে জাতিসংঘ, এবং আমি দেখলাম চ্যাথাম হাউস তারাও বলে 1400, সবাই বলে 1400। আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারা কি সেই 1400 নাম ঠিকানা খুঁজে নিয়েছে? কখনো জিজ্ঞাসা করেছে? নিজের সচক্ষে এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা? আর ইউনূস যে 10,000 মানুষ হত্যা করলো, গুম করলো, তার জবাব তাকে দিতে হবে না? হ্যাঁ, আমি জানি ইউনূসের মেলা টাকা, তো ওইটাই তো প্রশ্ন যে 6,000 টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো, কিভাবে পেলো? এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির মুচলেখা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল। এটাই তো বাস্তবতা। একদিন তার জবাবদিহি করতে হবে এবং জনগণের কাছে ইউনূসকেই ক্ষমা চাইতে হবে। এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এরও একদিন সাজা হবে। এবং তার সাথে তার চেলা চামুন্ডা যা আছে, উপদেষ্টা আছে, তাদেরও এটা তার মনে রাখতে হবে। এক মাঘে শীত যায় না। আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা, তাকে তো হত্যাই করলো ইউনূস। শিশু হাতে, বাচ্চা কোলে নেওয়া, সেই বাচ্চাকে টেনে নিতে চাচ্ছে বাবার কাছ থেকে, আর বাবা ঠ্যাং ধরে ইউনূসের পুলিশ টেনে নামাচ্ছে। সে পুলিশদের জিজ্ঞাসা করি, তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইউনূসের ম্যাটিক্রস ডিজাইনে, তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না? বাচ্চাটা বাবাকে জড়িয়ে ধরে রেখেছে, সে বাচ্চাটাকে কেড়ে নিতে চাচ্ছে, আর বাপ শুয়ে পড়েছে, তার ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই বিভৎস দৃশ্য তো ইউনূস করাচ্ছে। তাকে ক্ষমা চাইতে হবে না? ক্ষমা একদিন চাইতে হবে। বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে। যে দেশটা অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে 2য় স্থান অধিকার করেছিল, সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনূসের আছে?
ইউনূসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত তার। কারণ যে এ পর্যন্ত অন্তত আমার হিসেবে আমাদের 4,577টা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড 8,000 বেশি, এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে। বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, একেবারে গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডাস্ট্রি পুড়িয়েছে, কোভিড হাসপাতাল পুড়িয়েছে, কিনা করেছে সে একটার পর একটা মানুষের উপর তারা জুলুম করে যাচ্ছে। কাজে এই যে জুলুম তারা করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় 10,000 নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে, হত্যা করেছে, লাশ গুম করে দিয়েছে। আমরা তো তাদের খবরও অনেকে পাই না, লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, ঘরে লাশ। এই তো বাংলাদেশের অবস্থা। এর জন্য তো ইউনূসকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে। ক্ষমা চাওয়া উচিত তার আরও বেশি, কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি। প্রতিনিয়ত নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, মানুষ খুন, যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে, লুটপাট সারা দেশে চলছে। সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারে নাই। কাজে সেজন্য জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এদের দ্বারাই তার ক্ষমতা দখল। কাজে এই যে যারা জঙ্গি, সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল সে, এটার জন্য তো তার ক্ষমা চাওয়া উচিত। আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে। যে বাংলাদেশ এত উন্নতি করেছিল, আজকে সেখানে মানুষের অবস্থাটা কি? একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বিনিয়োগ নাই, তরুণরা বেকার হয়ে যাচ্ছে, কৃষক কৃষি উপকরণ পায় না, উৎপাদিত পণ্যের মূল্য পায় না, শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন, গার্মেন্টসের অর্ডারগুলি চলে যাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এজন্য ইউনূসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে, কারণ শ্রমিকের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে ইউনূসের সাজা হয়েছিল। ক্ষমতা এসে সেই সাজাও মাপ, জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে। এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে। এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে। 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় তো 6 আগস্ট হওয়ার কথা, কিন্তু সেটা সে করতে দিল না। তারা 5 আগস্টের মধ্যেই সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরালো। আর এই যে একটার পর একটা মানুষ হত্যা করেছে, সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে। আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি? আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের লেখাপড়ার কোনো অধিকার নাই। কেন? তারা নাগরিক না। মানুষের নাগরিক অধিকার সে কেড়ে নেয় কীভাবে? এই যে শিক্ষার পরিবেশ সে ধ্বংস করেছে। কোমলমতি শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায়। ওই শিক্ষকদের কাছে ইউনূসকে ক্ষমা চাইতে হবে, শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয়। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।